প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আজকের অতিথি আছেন সাংবাদিক রহিম এম এ রহিম। রহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সাংবাদিক রহিম ভাই আজকে আমাদের সঙ্গে আছেন, খবর বিশ্লেষণ করবেন। ইদানিং ওনার বিশ্লেষণে আমরা মুগ্ধ, সিল টিভি মুগ্ধ, পাঠক মুগ্ধ। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানটি পরিকল্পনায় যথারীতি আজকেও শেখ নুরুল ইসলাম, এবং অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সৌজন্যে। আমরা এই প্রতিষ্ঠাতা জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। যথারীতি আজকেও আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, পুরনো পত্রিকা দৈনিক ইত্তেফাক, দৈনিক জালালাবাদ সিলেটের স্থানীয়, দৈনিক জনতা বার্তা, এটাও একটা জনতার প্রাচীন পত্রিকা। 3টি পত্রিকারই আমরা শীর্ষ খবরগুলো পড়ব এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। শুরু করছি আজকে পত্রিকা পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 7 এপ্রিল 2026, 24শে চৈত্র 1432 বঙ্গাব্দ, 18 শাওয়াল 1447 হিজরি। প্রতিদিনই প্রায় নেতিবাচক খবর দিয়ে শুরু করতে হচ্ছে, আজকেও তাই। খেলাফি ঋণ প্রায় 5.5 লাখ কোটি টাকা, বিশাল একটা সমস্যায় দেশ কিন্তু পড়ে যাচ্ছে। এখানে কিছু ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী। সরকার বৈদেশিক অস্থিরতা, পণ্যমূল্য বৃদ্ধি, বৈশ্বিক অস্থিরতা, পণ্যমূল্য বৃদ্ধি, বৈদেশিক লেনদেনের চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা ও অতীতের বিভিন্ন অনিয়ম, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী, স্বয়ং অর্থমন্ত্রী যদি অর্থ পরিকল্পনা মন্ত্রী দিয়ে থাকে তাহলে কত ভয়াবহ অর্থনীতিটা আমাদের আসতেছে সামনে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠবে, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সোমবার সচিবালয়ে সাক্ষাৎ শেষে ছবি ভিত্তিক জীবনী রবীন্দ্রনাথ ঠাকুর বইটি উপহার দেন ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা। ছবি সহ খবরটি এসছে। আরো খবর, যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্প নেওয়া হবে। একনেকের সভায় সংশোধিত 5টি প্রকল্পের অনুমোদন সমাপ্ত হওয়া, সব প্রকল্প মূল্যায়ন করতে কমিটি গঠন। আরো দেশের গুরুত্বপূর্ণ খবর, পররাষ্ট্রমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক করার বার্তায় পাশাপাশি উদ্বেগও তুলে ধরবে ঢাকা। ব্যাপক হামলা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। আরেকটি অত্যন্ত সংবেদনশীল খবর আসছে, সচিবালয়ে পাশাপাশি পাশবিহীন দর্শনার্থীর ভিড়, প্রশাসনিক কার্যক্রম ও গোপনীয়তা হুমকির মুখে। এটা তো আমরা কোনোদিন শুনি নাই। যাই হোক, এরপরে আচ্ছা, আরো পড়েছি, আসছে আপনার কাছে আবার। যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে কি হারালো যুক্তরাষ্ট্র ইসরায়েল, সুন্দর বিশ্লেষণ আসছে। বাড়ছে সংক্রমণ, হামে আরো 7 জনের মৃত্যু। এই সংক্রামক ব্যাধি হাম এমন ভাবে প্রকট হয়ে আসছে, সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আরো খবর শেষ পৃষ্ঠা পড়ে আমরা অতিথির কাছে বিশ্লেষণ শুনবো। ক্রুড অয়েল সংকটে বিপিসির এলপি গ্যাস সরবরাহ কমে অর্ধেক, স্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ভোক্তারা বিপাকে, অস্বাভাবিক মূল্যে ভোক্তারা বিপাকে। বেগম আক্তারুন নাহার বেবির 34তম মৃত্যুবার্ষিকী আজ, আর 7 এপ্রিল মঙ্গলবার। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা, দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা। তার মহিষী নারী ছিলেন, আসলে অনেক ঐতিহ্যবাহী একটি পত্রিকা। এই হিসাবে উনি মহিলা সাইডটা উনি দেখতেন পত্রিকা। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। সংরক্ষিত নারী আসনে ভোট 12 মে, বিএনপি জোট 36, জামাত 13, স্বতন্ত্র পাচ্ছে 1 আসন। ঝুঁকির মুখে ইলিশ উৎপাদন, 8 বছরের মধ্যে সর্বনিম্ন। আজ থেকে সপ্তাহব্যাপী ঝাটকা সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। বরিশালে 4 লাখ হেক্টর সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এই যে এটা কিন্তু ওই যে একটা হচ্ছে অনাবৃষ্টি, ওদিকে হচ্ছে সিলেটে তবু কিছু বৃষ্টি আছে, আর তারপরে যে সেচ ব্যবস্থাটা পাচ্ছে না। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে কৃষক আহত, প্রতিবাদে ভারতীয় কৃষককে
আটক করলো জনতা। লালমনিরহাট সীমান্তে কৃষক আন্দোলন কিন্তু লালমনিরহাটে হয়েছিল, কথিত হয়েছে সেই কাই কইছে হামান নুরুদ্দিন মারা গেছে, হামান নুরুদ্দিন মারা গেছে লাঙ্গলের, কৃষক আহত। আমার নুরুদ্দিন বাচ্চা আছে লাঙ্গলের পাড়ায়, সেই কথাটি মনে করিয়ে দিতে আজকে মনে করি আবারও সেই লালমনিরহাটের সীমান্তে বিএসএফ এর গুলিতে কৃষক আহত। রহিম ভাই, আমি সবকিছু পড়েছি, একটা প্রকৃতির একটা সুন্দর একটা রূপের বর্ণনা করি, রক্ষতায় রং ছড়ায় কৃষ্ণচূড়া, রূপকথায় রং কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার একটি ছবি দিয়ে। এখন তো বসন্ত ঋতু চলছে, হ্যাঁ, এই সব ফুল ফল গাছগাছালিতে নতুন সুশোভিত হয়ে আসছে, সুশোভিত হয়ে আসছে, সবার মধ্যে একটা সুন্দর রূপ, প্রাকৃতিক রূপ আপনি ধারণ করে। একজন উদ্যোক্তা শুধু নয়, আপনি একটা খামার টামার ইত্যাদি মাছ কৃষি ইত্যাদি করছেন। আমি মনে করি যে ঝুঁকির মুখে ইলিশ উৎপাদন 8 বছরের মধ্যে, যদিও আপনার ওইটার পর্যায়ে নয়, কিন্তু এটা নিয়ে আপনার অনেক উদ্যোগ। আমাদের বিশাল যে সমুদ্র মানে এরিয়া রয়েছে, এখানে প্রাকৃতিক ভাবে ইলিশ সম্পদ উৎপাদন হয়, কিন্তু মানব সৃষ্ট মানে জটিলতা বা মানুষের দাপটের কারণে এই যে প্রজনন মৌসুমে ইলিশরা তার বাচ্চা উৎপাদন বা প্রজনন ইয়াটা স্বাভাবিকভাবে করতে পারে না, বিদায় আজকে এই যে ইলিশের উৎপাদনটা অনেকটা হ্রাস পাচ্ছে, যেটা ঠিক নয়। আমরা জনসংখ্যা যেভাবে বাড়ছি, আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা, আমাদের চাহিদা বাড়ছে, এখানে কম হওয়াটা হতাশাজনক। কারণ হিসাবে দেখা যাচ্ছে ঝাটকা ধরা, এরপরে প্রজননটা অব্যাহত হওয়া। এই আজকে থেকে সারা দেশব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান, এই 1 সপ্তাহের জন্য গভর্নমেন্ট কি করবে, তালিকাভুক্ত মৎস্যজীবী যারা, তাদেরকে ওই যে বলে ওই যে 30 কেজি করে মাসে চাউল দেয়, যাতে তারা অন্য মানে সাগরে না যায়, বিকল্প কর্মসংস্থান হিসাবে এটা করে দেওয়া হয়ে থাকে। তো এই সরকার এটা উদ্যোগ নিয়েছেন, আমরা স্বাগত জানাই, এবং এটার থেকে যাতে করে আমরা ইয়েতে যে সাগর এলাকায়, বিশাল সাগর এলাকায় যাতে আমাদের ইলিশ সম্পদটা সুষ্ঠু থাকে, উৎপাদন বৃদ্ধি পায়, এটাই আমরা প্রত্যাশা। পাশাপাশি আরেকটি খবর, ওইরকম জনগুরুত্বপূর্ণ খবর, বরিশালে 4 লাখ হেক্টরের সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সেচ নিয়ে দুশ্চিন্তা থাকার কথা নয়, সরকার বিএডিসি সেচের মাধ্যমে সারা দেশব্যাপী যেখানে যে জাতীয় সেচের বন্দোবস্ত করা উচিত, এই ডিপার্টমেন্টটা এই সেক্টরে কাজ করছেন, এবং এলজিডিও কাজ করছে, আবার পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এখানে জ্বালানি একটা কিন্তু ব্যাপার হয়েছে, যে সেচের ব্যবস্থা, জ্বালানি ক্ষেত্রে বিদ্যুতের বিষয়টা, বিদ্যুৎ লাগবে। আর জানি না ওই এলাকায় আমাদের সিলেটের মতো খাল বিল নদী নালা আছে কিনা, ওই অঞ্চলে সম্ভবত কম। বরিশাল তো প্রচুর খাল আছে, বরিশাল মানে ডান নদী খাল, আমরা সরকারের কাছে দাবি জানাবো, সেচ যদি স্বাভাবিক না হয়, পানি প্রাপ্যতা স্বাভাবিক না হলে উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এই সেক্টরটাকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু কৃষি খামার নিয়ে আপনার একটা ইয়া আছে, ফার্মও আছে, কৃষি বিষয়টা হচ্ছে কি, আমরা বেঁচে থাকতে হলে খাদ্য উৎপাদন করতে হবে। দেখেন আপনার আমাদের প্রত্যেকের শিকড় কিন্তু গ্রামে, কিন্তু আমরা গ্রাম ছেড়ে শহরে আসি, ওই গ্রামের দিকে তাকাই না। আমার প্রস্তাব হচ্ছে, আপনি শহরে থাকেন নাগরিক সুবিধার প্রেক্ষিতে, কিন্তু গ্রামকে ভুলবেন না। সপ্তাহে অন্তত 1 দিন গ্রামে গিয়ে ওখানে আপনার জমি জমাটাকে ইন্টিগ্রেটেড সিস্টেমে কাজে লাগাবে। এটা অনেক অনেক ধন্যবাদ রহিম ভাই। আমরা প্রথম পাতে খবরগুলো পড়েছি, কিন্তু এই যে খেলাপি ঋণ প্রায় 5.5 লাখ কোটি টাকা, খেলাপি ঋণ নিয়ে কিন্তু ব্যাংকগুলো যেরকম অস্থিরতার মতো আছে, এবং অর্থনৈতিক অবস্থা কিন্তু সেই দিক দিয়ে খেলাপি ঋণ সত্যিকার আমাদের কৃষক পর্যায়ে যারা বা আমাদের যারা ক্ষুদ্র এবং যারা ওই যে কি বলে এন্টারপ্রেনিয়রশিপ যারা করেন, তারা অনেকে লোন ব্যাংকের ধারে ধারে গুলো লোন পান না, নানা শর্তের কারণে। কিন্তু আজকে কোনো ব্যক্তি বিশেষ বইপুর লোকজন কোটি কোটি টাকা নিয়ে গেছেন, রাষ্ট্র হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন। এই বলতে হবে এই সরকারের মাত্র তো 1-1.5 মাস, এরই মধ্যেই কিন্তু আমরা দেখতেছি যে 5,000-10,000 কোটি টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে, বিনিয়োগ নেওয়া হচ্ছে। না, দেশ যখন সবার, আমরা সবাই যখন রাষ্ট্রের মালিক, এই টাকা জনগণের মনে করে কষ্টার্জিত টাকা বা তাদের রাজস্বের টাকা, এই টাকা যেদিকে সেদিকে ব্যক্তি বিশেষ নিয়ে মানে আবার ঋণ খেলাপি হবেন, কোটি টাকাও নিবেন, আবার ফেরতও দেবেন না, এটা কঠোর হস্তে দমন করতে হবে। না হলে এই যে এত পরিশ্রমের বুক বাঁধা আশা নিয়ে মানুষ যেভাবে ভোট দিয়ে নতুন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন, অতীতে মানুষ কি হবে, বিমুখ হয়ে যাবেন। এই জন্য এটা কঠোর হস্তে দমন করতে হবে। প্রসঙ্গত আমি একটা বলতে চাই, এই যে ফান্ড নামক একটা প্রকল্প আছে কৃষি ক্ষেত্রে, ভিয়েতনাম সহ ভারতের আদলে একটা ফান্ড দেওয়া হয় ওই কৃষি মৎস্য উদ্যোক্তাদেরকে। এই ফান্ডটাও দেখেন সিলেটে উদ্যোক্তা না থাকায় দেশের বিভিন্ন জায়গায়
নামকা ওয়াস্তে প্রকল্প দিয়ে অনেকে এই টাকাটাও দিয়ে যাচ্ছেন, যেটাকে সুদবিহীন লোন, এটাকে তেমন কোনো সুদ নাই, কিন্তু আমাদের সিলেটে উদ্যোক্তা নাই। আমি গিয়েছি কয়েকবার, নানাবিধ শর্তর কারণে শর্ত অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপারে সকলকে এগিয়ে আসার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তো প্রত্যেকটা অনেকে মন্ত্রী এমপি যারা আছেন যার যার এলাকায় এটাকে উৎসাহিত করলে তো এই জিনিস সহজ হয়। এটা অফিসগুলো ঢাকা টাকায় আমাদের অনেকের হয়তো ঢাকা ভিত্তিক চলাফেরা নাই, এতে একটা বিমুখতা আছে। যাই হোক, ভবিষ্যতে নতুন সরকার আসছে, নতুন সবকিছু নতুন ভাবে হচ্ছে, আমরা প্রত্যাশা করব সবাই যেন আমরা গা জ্বালা দিয়ে আমরা দেশের উন্নয়নে, নিজেদের উন্নয়নে এগিয়ে আসি। আর নিজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন। আরেকটি খবর, যে গত আন্দোলনের সময় ভারতের সাথে বাংলাদেশ একটা টানাপোড়েন ছিল, হ্যাঁ। ইতালি কালে আবারও নতুন করে এখন প্রতিবেশী দেশ হিসাবে এখানে আজ খবর আসছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। হুমায়ুন কবির পররাষ্ট্র সচিব এটা একটা আশার বাণী, এটা একটা আশার কথা, আশার বাণী। আমরা আশান্বিত হচ্ছি, কারণ আমাদের প্রতিবেশী দেশ, এখানে আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। এটা একটা বৃহৎ একটা রাষ্ট্র। এই হুমায়ুন কবির সাহেব আমাদের যে উপদেষ্টা, যে আমাদের উপদেষ্টা, আমাদের সিলেটের কৃতি সন্তান, এবং আমরা এটা বাস্তবায়নের অপেক্ষা। ওই খবরের আরেকটি খবরের অংশটা এটাই হচ্ছে আরো বেশি, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এই দুইটাই একই নিউজ, ওনারা যৌথভাবেই যাবেন, এটা একই নিউজ, বিষয়টা একটাই। এরপর এখন একটা হাম নিয়ে আমাদের প্রতিদিনই খবর আসছে, বাড়ছে সংক্রমণ হামে আরো 7 জনের মৃত্যু। এই মৃত্যুটা কিন্তু কাগজে কলমে 7 জন হলেও কিন্তু আমার মনে হয় এই কাগজে কলমের বাইরে আরো পর্দার আড়ালে, রেকর্ডের আড়ালে অনেক প্রাণহানি হচ্ছে, আমরা জানি না। এই জন্য হাম রুবেলা যে সরকার, এটা আরো আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল, যে টিকার উদ্যোগ নিয়েছেন বিভিন্নভাবে অভিযান বা কর্মসূচির মাধ্যমে টিকা। আমি এটা বলবো, যারা আমরা জনগণ, আমরা অনেক সময় সচেতনতার অভাবে আমরা সরকারের অনেক সুবিধাগুলো নিতে দেরি করি, অবহেলা করি। সবাইকে অনুরোধ জানাবো, এই ক্যাটাগরিতে যে সমস্ত বাচ্চারা পড়ে, আপনারা দ্রুত টিকা নেন, এবং যার জির পারিবারিক পর্যায়ে আপনার স্বাস্থ্য সচেতনতা মানে সবাই পালন করার জন্য আমরা খবরগুলো পত্রিকায় এসছে। এই যে একটা প্রকল্প, বিষয়টা বলতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্প নেওয়া হবে। একনিকের সভায় 5টি হলো জাতীয় নির্বাহী কমিটি, যেখানে বড় বড় সকল প্রকল্প এই মিটিং এর সিদ্ধান্ত হয়। আমরা চাচ্ছি আমাদের সিলেটে কিছু প্রকল্প যাওয়া উচিত, যেমন আমাদের অতিরিক্ত ট্রেন আসার দরকার, ঢাকা সিলেট রোডটা দ্রুত হওয়া দরকার, আমাদের সিলেট তামাবিল রোড, সিলেট তামাবিল যে ভারতের সাথে, বা ওই যে আমাদের জাফলং রোড, যেটা এটা 4 লেন হবে, রোড ডিভাইডার হবে, এর আরো অনেক রোড আছে। যেমন আজকে সিলেট সুনামগঞ্জ, দেখেন সুনামগঞ্জে অধিকাংশ লোক প্রতিদিন সিলেট শহরে আসেন, ঢাকায় যান, কিন্তু এই রোডে হাঁটাই মানে চলাফেরা করাই যায় না। এই রোডগুলা 4 লেন করা উচিত, এবং একান্ত অপারগতায় আমরা রোড ডিভাইডার দেওয়া উচিত। এই জন্য বড় বড় স্কিম সিলেটের জন্য কিছু প্রকল্প আমাদের বাস্তবায়ন করা যায়। আমরা যেহেতু আমাদের স্থানীয় পত্রিকা এখনো পড়ার বাকি আছে, সময়ের স্বল্পতায় আমরা একটু, আজকে আমাদের সময় কম, আমরা প্রথমে নিচ্ছি দৈনিক জালালাবাদ পত্রিকাটা। দৈনিক জালালাবাদ, ওই হামের কথা আবারও আসছে, বাড়ছে হামের প্রকোপ, মৃত্যুর হামের নিউজটা বহুল প্রচারিত হচ্ছে, এটা জনগণ মৃত্যু দেখলো সিলেটেও মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে। মধ্যরাতে ওসমানী বিমানবন্দরে অগ্নিকাণ্ড, সার্ভার রুমপুরে ছাই, কোটি টাকার ক্ষতি। এমনি তো একটা না, এইটা খুব কি বলবো, এটা একটা দুঃখজনক, এবং আমরা কোনোভাবে এই দেশ জাতি আমরা প্রত্যাশা করি না, যেখানে যে বৈদ্যুতিক সিস্টেম আছে, এখানে বার্ষিক একটা মনে করেন এটার একটা যাচাই বাছাই করা উচিত, কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা, একটু সব জিনিসের মেনটেন্যান্স, বিমানবন্দরের মতো জায়গা, হ্যাঁ, এটা মেনটেন্যান্স করা উচিত। আপনি যদি বিদ্যুতের তার যন্ত্রপাতি নিম্নমানের হয়, মেয়াদ উত্তীর্ণ হয়, এটা ঠিকঠাক করে নতুন ভাবে ইয়ে করবেন। দুর্ঘটনা ঘটবে কেন, অগ্নিকাণ্ড হবে কেন, এবং অগ্নিকাণ্ড না ঘটার জন্য যেটাকে বলে সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। প্রতিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কি করতে হবে জানেন, শুধু অক্সিজেন দিয়ে নয়, বিভিন্ন আমাদের সিলেট বেতারও দেখেছি নতুন করা হয়েছে, পানির লাইন দিয়ে পানি রেডি রাখতে হবে, দিলেই যাতে অগ্নি নির্বাপনী ব্যবস্থা করা যায়। এই জন্য সকল রাষ্ট্রীয় স্থাপনা, জনগুরুত্বপূর্ণ স্থাপনায় আপনি চাহিদা মাফিক পানির বন্দোবস্ত রাখতে হবে। খবরটি আসছে, আগামীতে এই ধরনের আর হবে না, এই আশা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। অগ্নিকাণ্ড খবর দেখেন, মানে কয়েকদিনের আগে সুখের মাতম শেষ না হতে আরেকটি ঘটনা, ভূমধ্যসাগরে ফের 80 জন নিখোঁজ, বাংলাদেশের সহ উদ্ধারপতি। কিছুদিন আগে, কয়েকদিন আগেই যে আমাদের সুনামগঞ্জ জেলায়
12 জন, পরবর্তীতে এই তো কান্নার মাত্র এই কান্নার এখনো শেষ হয়নি, মারা চলছে, তাদেরকে কিছু করা হচ্ছে। এরই মধ্যে দেখেন আরো 32 জন বাংলাদেশি, মোট 80 জনের আবার শরীর সমাধি। আমি বুঝি না অতি তাড়াতাড়ি ওই যে দ্রুত বড় লোক হওয়ার মানসিকতা, যাচাই বাছাই ছাড়া ওই যে নিজের যে কুলের সন্তানকে মানুষ মা বাবারা বাইরে দেন, হ্যাঁ, এটা ইয়ে করতে এখন সরকারি আবারও এই ধরনের ঘটনা, তাহলে আমাদের কোথায় আমাদের যে সতর্কতা কোথায়? আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমরা এই ধরনের মৃত্যু চাই না। আমাদের যে তরুণ যুবকরা একটা উদ্যুক্ত হইতে পারে, একটা বড় আকারের একটা গরুর খামার, দেখেন সেদিন একটা দেখলাম গ্রাম এলাকায় কি ওই যে অতিরিক্ত বরাট না করে আপনি নর্মাল বাড়িতে 2 তলা বিল্ডিং করেন, নিচতলা গরু ঘর করেন, হ্যাঁ, দুধের গাড়ির খামার করেন, উপরে মানুষ থাকেন, বস। আমাদেরকে সময়ের দেশে চাহিদার 50% পেট্রোল উৎপাদন সিলেটে, অক্টেন 25 একটি ভালো খবর। এটা অনেকে অত্যন্ত সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা আমাদেরকে যে এত সম্পদ দিয়েছেন, এগুলাকে আহরণ করে যথাযথ আহরণ করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। তবে একটা অগ্রাধিকার দিতে হবে, আমাদের সিলেট তথা যে এলাকায় এই পেট্রোল বা অক্টেন উৎপাদন হয় ওই এলাকার জনগণ বা স্থানীয় উপজেলা পর্যায়ে এই বন্দোবস্তটা দেওয়া উচিত। আর একটি গুরুত্বপূর্ণ খবর, কৃচ্ছ সাধনে কঠোর নির্দেশনা। আমাদের যে বিদ্যুতের অভাব, এখন তেলের অভাব ইত্যাদি কারণে অপচয় আসছে, কোন ধর্মে এলাও না। আর রাষ্ট্রীয়ভাবে কৃচ্ছতা সাধনে কঠোর নির্দেশনাটা যেহেতু বৈশ্বিক একটা বিশ্বব্যাপী এই সমস্যাটা চলছে, আমাদের দেশে তুলনামূলকভাবে এখনো আমরা বুঝতে পারিনি। তবে এই কৃচ্ছতা আমাদেরকে সাধন করতে হবে, সকল ক্ষেত্রে সংযমী হতে হবে, না হইলে অপচয় করা যাবে না। এই জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা কঠোরভাবে মেনে চলতে হবে। অন্য একটা পত্রিকা চলে যাই, জনতাবার্তার খবরে আবারও খবর আসছে, আরো 6 শিশুর দেহে হাম, একদিন হাসপাতালে 44। ওসমানীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। সময় মতো টিকার দ্বিতীয় ডোজ না দেওয়ার ঝুঁকি বাড়ছে। ডাক্তার নাজনীন, যেটা আপনিও আগে বলেছেন, আমি বিষয়টা বলেছি, এটা থাকুক একটা আলোচনা হয়েছে আর কি। ওসমানী বিমানবন্দরে আগুন, ইমিগ্রেশন সাভার করে ছাইটা আলোচনা হয়েছে আর কি। সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই, চিফ হুইপ। সংবিধান নিয়ে প্রতিদিনই সংসদে অনেক আলোচনা হচ্ছে। ছিনতাই নাকি ব্যক্তিগত বিরোধ, সিলেটে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এই ধরনের কথা, যে কয়েকটা অভিনব এসএমপির গতকাল সাংবাদিকদের সাথে মত বিনিময় করে সিলেটের যে আইন শৃঙ্খলা বিষয় অবগত করেছেন, এবং তিনি আগামীতে আরো কঠোরভাবে এই যে সিলেট শহরে নগরীর এগুলা দেখবেন বলে আশ্বাস দিয়েছে। এটা কিন্তু আসলে ফিল্মি স্টাইলে যে হয়েছে, কিন্তু মানুষ চিন্তাও করতে পারছে এই ধরনের হামলা সিলেট কিন্তু এত খারাপ ছিল না এক সময়। আরো খবর, সংসদ সদস্যের খেলাপি ঋণ 3,330 কোটি। সংসদ সদস্যদের বিগত সংসদ সদস্যদের খেলাপি ঋণ নাকি, এই খবরটাই আসছে এখানে। সেটাই। আচ্ছা, আরো খবর শেষ পৃষ্ঠায় দিয়ে একটা খবর পড়ে আমি আপনার কাছে আবারও আসছি। চাহিদার 50% পেট্রোল উৎপাদন হয় সিলেটে, পেট্রোলের খবরটি আমাদের আসার বিবিসির প্রতিবেদন। ভিয়েতনামের মুখোমুখি প্রীতি সাগরিকা, আমাদেরকে খেলার খবর। রাজনীতি থেকে সরে যায়নি সাকিবের বক্তব্য। আমরা শেষ করছি, সময় আমাদের অগ্রসর হতে দিচ্ছে না। কেমোসাসের মতো প্রতিষ্ঠান সচরাচর দেখা যায় না, এটা অবশ্য গতকালকে ভারতের আমাদের মেহমান উনি দেশে মতিউদ্দিন জাদুঘর পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে ওয়েলকাম জানিয়েছেন। ওনার কোম্পানির খাসিয়াদের গুলিতে সাদ্দামের মৃত্যু, এটা আসলে বরাবরই আমাদের সীমান্তটা সুরক্ষা দরকার, কাঁটাতারের বেড়া দরকার, আর কি বলবো। আমি দৈনিক জনতাবার্তা দেখে আমাদের সাংবাদিক রশিদ হেলালের কথা মনে হচ্ছে, ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। উনি মূলত সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তর হয়েছে। আমি উনাকে জানাই আর কি, রুহের মাগফিরাত কামনা করছি। আমিও তার সাথে সাথে তার রুহের মাগফিরাত কামনা করি। আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। সময়ের স্বল্পতায় আমরা সম্পূর্ণ পত্রিকা বিশ্লেষণ করতে পারলাম না। ইনশাল্লাহ আগামীকাল আবারও এই সময় দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করলেন আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিরপুর মধ্যবাজার। তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শকদের আমিও আমার শেষ ধন্যবাদ জানাই, এবং আমরা চাই যে এই বিশ্লেষণের মধ্য দিয়ে যেগুলা বিষয় উত্থাপিত হয় আমরা স্ব ক্ষেত্রে এটা পালন করব এবং দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগবে। এই জন্য আমরা এই যে সিল টিভির মাধ্যমে
দর্শক বা জাতির জন্য এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।